নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলে কার্যত তৃণমূলকেই একদম বেকায়দায় ফেলে দিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করা এবং ধর্ণা তুলে দেওয়া এর মধ্যে যে কটা দিন কাটলো, এই 5 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গাটাকে কত নিচে নামিয়ে দিয়েছে সেটা আপনাদের আমি বলতে শুরু করছি। আপনারা পরপর মেলাতে যাবেন, শেষে বলবেন আমি ঠিক ছিলাম না ভুল। আর যদি মনে হয় ঠিক বলেছি, ভিডিওটাকে শেয়ারও করবেন, লাইক করবেন, আর নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হঠাৎ করে জানালেন যে তারা ধর্ণা তুলে নিচ্ছেন। তার আগে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জি এলেন এবং সবার সামনে বললেন সুপ্রিম কোর্ট যেহেতু এটা নজর দিয়েছে, সর্বোচ্চ আদালত নজর রেখেছে, তাই এই ধর্ণার কাজ আমাদের সফল হয়েছে, বাংলার জয় হয়েছে। এবং তাই আমাদের ধর্ণা তুলে নেওয়ার জন্য আমরা দিদিকে অনুরোধ করব। যদিও সম্পর্কে তিনি পিসি হন, কিন্তু তিনি বললেন দিদিকে অনুরোধ করব। যাই হোক, দিদিকে অনুরোধ করুন বা পিসিকেই অনুরোধ করুন। তারপরেই দেখলাম পিসি দলবল মিলে, মানে দিদি দলবল মিলে উঠে পড়লেন এবং উঠে পড়ে বললেন যে ধর্ণা তাহলে আমরা শেষ করতে পারি, যেহেতু এটা হয়ে গেছে আমরা শেষ করতে পারি। সবাই বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘটনাটা দেখলাম আমরা আর বুঝলাম আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা ড্রামাটা আর চললো না। আমি প্রথম দিন আপনাদের বলেছিলাম যে ধর্ণাটা কার্যত ফ্লপ বলেছিলাম, তার পেছনে যুক্তিগুলো ছিল। কারণ আমরা দেখেছি ধর্ণা মঞ্চে মানুষের যে সমাগম বা লোকের যে আনাগোনা খুব কম। পরবর্তী ক্ষেত্রে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত ক্যামেরাম্যান আছে তারা ভিড় জায়গাটা দেখাচ্ছিল, ফাঁকা জায়গাটাকে বন্ধ করে রাখছিল। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আটকানো যাচ্ছিল না। উল্টো দিকে বিজেপির যে বিজয় রথ বা বলতে পারেন যে পরিবর্তন রথ, যেটা বিজয় রথই বলতে পারেন, যেটা চারিদিকে ঘুরছে এবং ঘোরার সঙ্গে সঙ্গে মানুষের যে উন্মাদনা, মানুষের যে সমবেতভাবে এগিয়ে আসা স্বতঃস্ফূর্তভাবে, এতে কোনো ওই ডেকে আসুন না যেতেই হবে, না দিলে আপনার এই বন্ধ হয়ে যাবে ওই বন্ধ হয়ে যাবে, হুমকি ধমকানো চমকানো ছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছিল এবং কর্মীরা সবাই উদ্বুদ্ধ হয়ে নেমে পড়েছে। এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করে দিচ্ছিল। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ওই ধর্ণা মঞ্চ, যেটাকে বানানেও অনেকে বলেছেন ধর্ণা বানান যেটা হয়, আর এই ধর্ণা ছিল এ যেন ধর না, তো এই টাইপের যেটা ছিল, তো সেই বানান সমেত ওই ধর্ণা মঞ্চ আর কি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার ভুলভাল বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলছিলেন কোনো ঠিক ছিল না। সর্বোচ্চ তিনি বলেছেন বা সবচেয়ে হিংস্র জঘন্য কথা বলেছেন, সেটা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে আমাদের টোটাল কমিউনিটিকে একটা কমিউনিটি ঘিরে নেবে এবং তারপরে 12টা বাজিয়ে দেবে। 13টা যদি বাজাতে না চান তাহলে তৃণমূলের সঙ্গে থাকবে, মানে বিজেপিকে কথা শুনবেন না। আপনারা আছেন, মানে তৃণমূল আছে বলেই তাই আমরা সব টিকে আছি আর কি, এসব আমরা শুনলাম। এবং তখনই বুঝে গেছিলাম বাংলা যেভাবে ক্ষেপে উঠেছিল, হিন্দু মুসলিম উভয় কমিউনিটি কিন্তু ভেবে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কার্যত ভয়ঙ্কর ভুল বলেছে। অনেকেই তার গ্রেপ্তারের দাবি করেছে, আমিও বলেছি গ্রেপ্তার করা উচিত এবং এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে সব কিছু করা উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গার প্ররোচনা দিচ্ছেন। এই ঘটনাগুলো আমরা যখন দেখছিলাম তখন দেখছিলাম একজনকে, মানে বিধায়ক, তাকে নামিয়ে দেওয়া হলো, যান এমন করে অপমান করা হয়েছে, সেটাও আমরা দেখলাম। গতকালে আমরা দেখলাম যে ঋতব্রত, মানে সিপিএমে ছিল, তারপরে তৃণমূলে গেছে, এখন কিছু দায়িত্ব আছে, তো ঋতব্রতকে দেখলাম বললো সংস্কৃতি বন্ধ করো, এখন এসআইআর এর বিরুদ্ধে বলো। এই আগুন জ্বলা বক্তব্য কিন্তু কার্যত আগুন যে আস্তে আস্তে শেষ হয়ে গেছে এটা বুঝতে পারছিলাম আমরা, মানে এর আগুন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন ঝরানো বক্তব্য শেষ হয়ে গেছে। আর আমরা দেখি না মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য রাখেন, অর্ধেক বক্তব্য আমাদের কাছে মনে হয় কেমন যেন বলছেন, তাই না? আর ঋতব্রতকে বন্ধ করে দেওয়া কার্যত বুঝিয়ে দিয়েছিল যে শিল্প সংস্কৃতি যেসব গল্প হচ্ছিল সে গল্প এখন চলবে না, এখন চলবে এসআইআর। তারপরেই হঠাৎ করে তার মাথার মধ্যে ঢুকে গেল, মানে এই তৃণমূলের আর কি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল কি বলার যে আপনি তুলে নিন, আমি জানি আপনার উত্তরটা হবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিলেন যে আর বলা যাবে না, এবার তিনি বেফাস মন্তব্য করা শুরু করে ফেলেছেন। কারণ তিনি পাজলড হয়ে গেছেন, একদিকে 60 লাখ লোক বাদ হয়ে গেছে, আরও ঝুলছে কিছু। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছে তিনি কার্যত হেরে গেছেন। তার যা কিছু করার ছিল, মানে এই তৃণমূল কংগ্রেসে যা কিছু কলকাঠি নাড়াচ্ছিল সব নাড়ানো বন্ধ হয়ে গেছে। কিছু পকেটে কিছু মানুষ রয়েছে, জাহাঙ্গীর খান ফাঙ্গিকারের নাম শোনা যাচ্ছে, যারা কি ভোটের সময় ভোট করতে দেবে না বলে এখনো শোনা যাচ্ছে, কিন্তু তারা পারবে বলে আমার মনে হচ্ছে না। কারণ এবারে এই রাজ্যে এরকম জোর করে ভোট করাবো, জোর করে এই করাবো, ভোট করতে দেব না, এটা মনে হচ্ছে হবে না। আর মানুষ কিন্তু তিথি বিরক্ত হয়ে গেছে। আর বাংলার বুকে আপনি যদি একটু খেয়াল করেন না, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরছি, গ্রাউন্ড রিয়েলিটি আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে বাড়িতে মহিলারা বলছেন কি জানেন,
গতকালে আমি দেখছিলাম যে বলছিলেন যে 1,500 টাকা কী হবে, 1,500 টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, আমরা কি করব। অর্থাৎ পরিষ্কার সাফ কথা। এবং একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে বাড়ির মহিলারা কিন্তু এগিয়ে এসে বলছেন, এবং তারা এরকম বলছেন না যে ভোট দেবো না বা ভোট দেবো, এই টাইপের কিছু বলছেন না, বলছেন পরিবর্তন দরকার আছে। আসলে বিজেপি এখানে মহিলাদের জন্য একটা জায়গা যেটা করেছেন না, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে খুব ভাবাচ্ছে। তৃণমূল কংগ্রেস বাজেট সব কিছু করে 1,500 টাকা করে বেঁধে দিয়েছেন। 1,500 টাকা যখন বেঁধে দিয়েছে, ঠিক তখনই কিন্তু বিজেপি বলছে বারবার, এবং অন্যান্য রাজ্যে দিচ্ছে, সেটা হচ্ছে 3,000 টাকা করে। এক জায়গায় 1,500 টাকা দেওয়া, এক জায়গায় 3,000 টাকা দেওয়া। মানুষ স্বাভাবিকভাবে যারা 1,500 টাকা পাচ্ছিল, তারা যদি 3,000 টাকা পায়, তাদের সুবিধাই হবে। নামটা তো চেঞ্জ হবে, লক্ষ্মীর জায়গায় অন্নপূর্ণা হবে, ক্ষতি কি, টাকাটা বাড়বে। তাই তারা 3,000 টাকার দিকে আছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা জানেন, মানে মহিলারা, যে সুরক্ষাটা থাকবে। নারী সুরক্ষা অন্যান্য রাজ্যে যেভাবে আছে, এই রাজ্যে সেভাবে নেই। বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা অনেকখানি উঁচুতে আছে এবং শাস্তি হয়। আপনি যোগী রাজ্য যদি দেখেন, সবাই বলে যোগী রাজ্যের মতো কোনো রাজ্য হয় না। সেখানে মহিলাদের দিকে তাকালে তাকে আর কিছু ভাবতে হয় না, মানে তার বিরুদ্ধে ব্যবস্থা হবেই, সে যেই হোক। মহিলাদের শ্লীলতাহানি করেছে, এনকাউন্টার হয়নি, এরকম ঘটনা খুব কম পাবেন। কিন্তু এই রাজ্যে সব হয় না। এই রাজ্যে কামদুনি কাণ্ডের মতো নৃশংস ঘটনায় অপরাধীদের ফাঁসি হয় না, উল্টে বেশ কিছু লোক বেরিয়ে যায়। টুম্পা কয়াল থেকে শুরু করে যারা লড়াই লড়েছিলেন, তাদের লড়াইটা যেন কোথায় হারিয়ে যায়, তাই না? এভিডেন্সকে কোথাও ট্যাম্পার করা হয়, যেভাবে আমরা অভয়াকাণ্ড দেখেছি। তাই এগুলো মানুষের প্রত্যেকের মনে দাগ কেটেছে। এবং মহিলাদের একটা অদ্ভুত কথা আমি শুনেছি, গতকাল শুনছিলাম, সেটা হচ্ছে আমরা টিভি দেখি, আমরা সোশ্যাল মিডিয়া দেখি, আর এটা ভয়ঙ্কর ব্যাপার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার চারিদিকটা শেষ হয়ে এসছে। এই ধরনায় বসে ড্রামা করাটা কোনো লাভ হচ্ছে না, কারণ কেউ দেখছে না সেদিকে। সবার নজর এখন আছে বিজেপির দিকে। বিজেপি যে পরিবর্তন যাত্রা আছে, সেদিকেই নজর, যেখানে কাতারে কাতারে মানুষের ভিড় হচ্ছে এবং মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, সেদিকে নজর আছে। ওই বসে থেকে কিচ্ছু করতে পারবেন না। তাই অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই খেলা তাদের আর চলছে না, সব খেলা শেষ হয়ে গেছে। ওই খেলা হবে গল্পটা ওই গানেই ভালো আর আওয়াজেই ভালো, আসল খেলা শুরু হয়ে গেছে। নিচুতলায় বিজেপির কর্মীরা উদ্বুদ্ধ হয়ে পড়েছেন, তারা নেমে পড়েছেন, এবং মানুষ পরিবর্তনমুখী হয়ে গেছে। এই রাজ্যে পরিবর্তন একদম হয়েই গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানে ভোট হবে, সব শেষ, ঘোষণা হবে। কারণ এমনি বিজেপি চারিদিকে জিতে যাবে, কারণ হচ্ছে তৃণমূল যেখানে ওই ছাপ্পা ভোট, রিগিং, তারপর এইসব করেছিল, সেই জায়গার নেই। ম্যাক্সিমাম জায়গায় যে সমস্ত মৃত ভোটার, তারপর এইসব দেখছেন 60 লাখের ওপরে লোক শুধু বাদ হয়ে গেছে। মানে চিন্তা করতে পারছেন, এরা সব মৃত ভোটার, অন্য বাংলাদেশের ভোটার এসব ছিল, মানে ঢুকেছিল। আপনি আপনার এলাকা ভাবুন তো, কত মৃত ভোটারের নাম ছিল, সেগুলো সব সাফ হয়ে গেছে। আপনি দেখবেন আপনার বাড়ির লোকেরা দেখবেন রয়ে গেছিলো, তাদের ভোটে তো দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তাই এমনি তৃণমূল বুঝে গেছে তারা হেরে গেছে, মানে হেরে ভূত হয়ে গেছে। এই যে ড্রামাটা করার চেষ্টা করছিল, শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্টে কথা খুব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। আচ্ছা, সুপ্রিম কোর্টে তো তারা গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আবার সেই এআই দিয়ে দেখছিলাম কোর্ট পড়ে নেমে পড়েছেন আর কি। বাস্তবে হয়েছে তিনি একজন পিটিশনার, তিনি বক্তব্য রেখেছিলেন, তার বক্তব্য আমরা শুনেছি। তার বক্তব্যের কোনো গুরুত্ব একদম সুপ্রিম কোর্টের জজেরা তারা দিয়েছেন সেভাবে আমার তো মনে হয়নি। উল্টে বলেছিলেন তাদের যে কবি কি বলে উকিল ছিলেন, তার সঙ্গে কথা বলার কথা, তিনি ভালোই আছেন, তিনি ভালো বলতে পারেন। কাজে আমরা এগুলো দেখেছি, এবং তারপরে কি হয়েছে না হয়েছে আমরা সব জানি। এই রাজ্যে যা কিছুই হচ্ছে এসআইআর নিয়ে, সব কিছু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এবারে। তো সেখানে আমরা দেখছি আস্তে আস্তে কী হচ্ছে, এবং ফাইনালি জানা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন 5-এর জায়গায় 10 দিন করতে, কিন্তু বুঝে গেছেন লবডাঙ্কা, মানুষের মনে দাগ কাটছে না। যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোপাল্টা বকছে, মানুষ তত তৃণমূল থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময় তুলে নিয়েছেন, আর এটা বুঝিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তুলেই দিয়ে আরও বিপাকে পড়েছেন। এবার বলি কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাটা যদি চলতো 10 দিন, তাহলে তৃণমূল কিন্তু আরও উদ্বুদ্ধ হতো, কিন্তু তিনি তুলে ফেললেন। বাংলা জনগণ বুঝে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ড্রামা চলছে না, কেউ নিচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তুলে নিয়েছেন। যিনি বলেন আমি সবচেয়ে বেশি অনশন করেছি, সবচেয়ে বেশি দিন থেকেছি, গান্ধীজিকে টপকে গেছি, এই সমস্ত কথা শুনি তো আমরা, তিনি এই ধর্না চালাতে পারলেন না। আর এখানে কিন্তু পরাজয় হয়ে গেল তৃণমূলের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শুরুতেই হেরে গেলেন। আর এই হার তাকে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাবে, এবং আগামী 2026 নির্বাচনের পরে এই রাজ্যে তৃণমূলে ঝান্ডা ধরার লোক থাকবে কিনা সন্দেহ আছে। কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। পাশে থাকুন আমার আপনজনায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।